আজকের গল্প লেখক প্রলয় সেনের কলমে ছেলেবেলার গল্প। রাত ফুরোবার আগেই গোবিন্দ পুশলি উঠে বসে। পাশে 9 বছরের মেয়ে কমলা ঘুমে কাদা। মস্ত একটা লম্বাটে ঘর, মাঝখানে কাঠের আগল দিয়ে দুভাগ করা, দরমা বেড়ার ঘর, টিনের চাল। ওধারে শোয়ে গোবিন্দ পুশলির বউ আর তার ছোট ছেলে বলাই। বড় ছেলে অর্থাৎ কানাই থাকে আটন খোলায়। জায়গাটা এই দেশের বাড়ি থেকে ক্রোশ 4 উত্তরে। সেখানে জমিদার বাড়ির সেরেস্তায় কাজ করে। গোবিন্দ পুশলি নিঃশব্দে খাট থেকে নামে। বলতে গেলে রাতভর দুদণ্ড সে নিশ্চিন্তে ঘুমোতে পারেনি। তার বাড়িটা গ্রামের দক্ষিণে। বাড়ির সীমানা ছাড়াতে বাঁশঝাড় দত্তদের আনাজ তরকারির ক্ষেত। তারপর অনেকটা জায়গা জুড়ে রুক্ষ নাবাল অর্থাৎ নিচু জমি। চলে গেছে একেবারে নদীর ধার পর্যন্ত। নদীর নাম ঘাগর। খুব চওড়া নয়, তবে বর্ষার সময় টইটুম্বুর। ঘাগরের ওপারে কোনো বসতি নেই, ঘন বনে ঢাকা। ঘাগরের গা ঘেঁষে ছড়িয়ে আছে তাল গাছের সারি। ভাদ্র মাস পড়তে বেদম বৃষ্টি আর মাঝে মাঝে গায়ে জ্বালা ধরানো ভ্যাপসা গুমোটে তাল পাকতে শুরু করেছে। তালের বড়া আর তালক্ষীর গোবিন্দ পুশলির বড়ই প্রিয় খাদ্য। কিন্তু নিশ্চিন্তে দেখে শুনে দুটো তাল কুড়োবার জো আছে? ওত পেতে বসে আছে বইমালপাড়া, বিশ্বাসপাড়া আর মালোপাড়ার যত গরিব দুর্বোধ দল। রাত থাকতেই পোকা যেমন মাটি খুঁড়ে খাবার বের করে, তেমনি আতিপাতি করে তাল গাছ তলায় ঢুরে সব তাল কুড়িয়ে নিয়ে যায়। ফলে গত 4-5 দিন হলো ভোরের দিকে নদীর ধারে গিয়ে পাকা, কানা, দরকচা যা 2-1টা জোটে হাতে নিয়ে বেজার মুখে বাড়ি ফিরেছে গোবিন্দ পুশলি। দরজার খিলটা টেনে খুলতে গিয়ে খট করে একটা শব্দ হলো। আগলের ওধারের খাটে পাশ ফেরার শব্দ। মুহূর্তের জন্য গাছের মতো নিষ্পন্দ হয়ে যায় গোবিন্দ পুশলি। একবার বউ জেগে উঠলে আর রক্ষা নেই। এই শেষ রাত্রিরেই বিকট চিৎকার জুড়ে দেবে। সর্দি কাশি শ্লেষার ধাত, তার উপর মাসখানেকের বেশি হয়ে গেল পেটের গন্ডগোল চলছে। গতকালই তাল হাতে ঘরে ফিরতে দেখে বউ চেঁচিয়েছে, 60 বছর পেরিয়ে গেল, এখনো এত লোভ ছোচ? এরপর পেট ছাড়লে আমি দেখতে পারবো না। দাওয়ায় এসে দড়িতে ঝুলানো থলেটা টেনে নেয় গোবিন্দ পুশলি। উঠোনে নামে। এখনো রাতের আবছায়া কাটেনি। আজ সকলের আগে তালবাগানে পৌঁছাতে পারবে ভেবে মনে মনে খুশি হয়, তর্স হয় না। অন্ধকারে যতটা সম্ভব জোরে পা চালায় সে। এদিকে হয়েছে কি, ঘাগরের ওপারের বাসিন্দা ইয়াব বড় এক বাঘ কদিন ধরেই লক্ষ্য করেছে রাত শেষে নদীর এধারে চলেছে মানুষের গুটি গুটি আনাগোনা। শ্রাবণ ভাদ্র বাঘেদের বড়ই দুঃসময়। জঙ্গলের পথ কাদা পাকি দুর্গম। ছোটাছুটি করে হরিণ, বুড়ো শহর ধরতে বেচারা ভাগত হাল্লাক। গত কদিন হলো পেটে কিছু পড়েনি, তাই আজই বেটা রাত থাকতে নদী সাঁতরে এপারে এসে একটা মোটা সোটা তাল গাছের নিচে ঘাপটি মেরে বসে আছে। গোবিন্দ পুশলি তো তাল বাগানে এসে বেজায় খুশি। রাত ভোর ঢিপ ঢাপ তাল পড়ে চারিদিক যেন আলো হয়ে আছে। সে মহা আনন্দে দেখে শুনে ভালো ভালো তাল অল্প সময়ের মধ্যেই থলিতে ভরে ফেলল। তারপর বাড়ি মুখো পা বাড়াতেই বিকট এক গর্জন। ঘুরে দেখবার ফুরসতটুকু হয় না। অব্যর্থ লাফে হালকা পলকা গোবিন্দ পুশলির টুটি চিপে ধরে বাঘটা। কথায় বলে, বুনো বাঘের এক হাতে 18টা জোয়ান মরদের হাতের জোর। এক ঘাই শেষ গোবিন্দ পুশলি। তারপর তার মড়িটা টানতে টানতে বাঘ নামে ঘাগরের জলে। শেষমেশ জলের মধ্যে মিলিয়ে যায়। বেলা বাড়তে খোঁজ পড়ে। বউ কমলাকে পাঠায় এ পাড়া সে পাড়ায়।
বলাই ছোটে এ বাগানে সে বাগানে, নদীর ধারে এসেও খোঁজাখুঁজি করেছে, হদিশ পায় না। পাবে কি করে? গোবিন্দ কুশলীকে নিয়ে বাঘ জঙ্গলে ঢুকতে না ঢুকতেই আকাশ ভেঙে বৃষ্টি নামে। চলে ঘন্টা চারেক মতো। সেই বৃষ্টির জলে তালগাছ তলায় জমে থাকা গোবিন্দ কুশলীর রক্তটক্ত শেষ নিশানা জলে ধুয়ে মুছে যায়। বিকেলের দিকে গোবিন্দ কুশলীর বাড়িতে গ্রামের লোক ভিড় করে। সন্ধে সন্ধে আটন খোলা থেকে ছুটে আসে কানাই। চলে নানান জল্পনা কল্পনা। কেউ বলে মানুষটা বিভাগী হয়েছে, কেউ কেউ সে কথায় চাপা গলায় সায় দেয়, বলে ঠিক বলেছ, যা মুখরা বউ। গোবিন্দের মতো গোবেচারা মানুষ বলে এতদিন ঘর করে টিকেছিল। কেউ বলে না, সেরকম কিছু নয়। আসলে গোবিন্দ বরাবরই একটু খামখেয়ালি ধরনের। হঠাৎ মাথায় কি পোকা ধরেছে, গেছে কোথাও, 2-5 দিন অপেক্ষা করা যাক, ঠিক ফিরে আসবে। কিন্তু 15-16 দিন গড়িয়ে গেল, গোবিন্দ কুশলীর পাত্তা নেই। শেষমেশ গায়ের বামুনদের পরামর্শে 1 মাসের মাথায় ছেলেরা শ্রাদ্ধ শান্তির পাট চুকোয়। মাস চারেক পরের কথা, হঠাৎই গোবিন্দ কুশলীর আবির্ভাব হলো। তবে দিনের বেলায় নয়, মাঝরাত্রিরে, পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় যখন সবাই লেপের তলায়। প্রথম টের পায় গোবিন্দ কুশলীর বউ। টিনের চালে কিছু একটা চলাফেরা করার ভারী শব্দ, খচাত মচাং খচাত মচাং। ধর্মর করে উঠে বসে বউ। প্রথমে ভাবে বুঝবা ভাম, অর্থাৎ গেঁয়ো বাংলায় যাকে বলে খাটাস। খাটাস হলো অনেকটা বেজির মতো দেখতে, তবে আকারে অনেক বড়। কোথাও কোথাও খাটাসকে গন্ধ গোকুলও বলে। শীতকালে খাটাসের উপদ্রব বাড়ে। গৃহস্থ বাড়িতে আসে ফল পাকুড়, এটো কাটা খাবার আসায়। হ্যাট হ্যাট হ্যাট, বউ চিল্লে উঠল। তবু থামে না সেই বিদঘুটে শব্দ, খচাং মচাং। বলাই কমলা জেগে ওঠে। বউরও সন্দেহ হয়, খাটাস হলে মানুষের সাড়া পেয়ে নিশ্চয়ই পালাতো। বলাই বলে, মা, বন বিড়াল নয় তো? গোবিন্দ কুশলীর বউ ছেলে মেয়েকে কাছে টেনে নিয়ে মাথা জাগায়। না না, বন বিড়াল হাঁটলে এমন বিশ্রী শব্দ হবে কেন? এবার বলাই চেঁচিয়ে ওঠে, চালের ওপরে কে? শিগগিরে বলো, নইলে চিৎকার করব কিন্তু। কোনো উত্তর নেই, শুধু সে বিদঘুটে আওয়াজ, খচাং মচাং। ভয় কেঁদে উঠল কমলা। ওদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীদের ঘুম ভাঙে। যে যা হাতে পায়, লাঠি সোটা দা কুড়ুল খুন্তি নিয়ে চোর চোর বলে ছুটে আসে গোবিন্দ কুশলীর বাড়ির দিকে। সব শুনে 2-4 জন সাহসী লোক মশাল জ্বালায়, উঠে পড়ে চালে। কিন্তু চোখে কিছু পড়ে না। টিলের চাল শুনশান। বাড়ির চারিদিকে আঁতিপাতি করে দেখে, কিন্তু কোথাও কিছু নেই। এমনি 3-4 দিন চলার পরে সকলের উৎসাহে ভাটা পড়ে। স্বাভাবিক, প্রতিদিন মাঝরাত্রিরে বিছানা ছেড়ে হিমশীতে খামোকা দৌড়ঝাঁপ করতে কাহা তাক ভালো লাগে। শেষে পাড়ার বড়দের কথায় আটন খোলায় লোক পাঠানো হয় বড় ছেলে কানাইকে ডেকে আনতে। সেদিন রাতে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়লে রেডির সেজবাতি ডিম করে কানাই রাত জাগে। মাঝরাত্রিরে আবার সেই বিদঘুটে আওয়াজ, খচাং মচাং। কে চালের ওপর? কানাই ধারালো গলায় বলে ওঠে, আমি। একটা দমচাপা কোকানির শব্দ শোনা যায়। আমি কে? আমি তোর বাবা, গোবিন্দ কুশলী। এত রাতে আপনি চালের ওপর কি করছেন? সারা শরীরে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। উফ, আর পাচ্ছি না। কি হয়েছে আপনার? ধাল কুড়োতে গিয়ে বাঘের ধরে নিয়ে গেছে, সেই থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওমা, সে কি সর্বনাশের কথা! গোবিন্দ কুশলীর বউ হাউমাউ করে কেঁদে ওঠে। বাবা, আপনি নিচে নেমে আসুন না,
কানাই বলে, নিচে নামবো কি করে? আমার হাত পা বুক মুন্ডু সব যে বাগে খেয়ে ফেলেছে। সব কথা কটা শেষ করে বিকট গঙ্গাতে থাকি গোবিন্দ কুশলী। কেমন আছো তুমি? বউ চেঁচিয়ে ওঠে। ভালো না, সারা শরীর জ্বলে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আর সইতে পারছি না, উফ, মরে গেলাম। এখন আমরা কি করব বলে দিন বাবা। দারুণ বিপদেও মাথা ঠান্ডা রেখে কানাই শুধোয়। কি করবি? আবার কোকাতে থাকে গোবিন্দ কুশলী। তারপর ফের বলে, গয়ায় গিয়ে পেট ছেলায় পিণ্ডি দিয়ে আয়, নইলে মুক্তি নেই আমার। ব্যাস, এই পর্যন্ত। তারপর যত শুধোয় কানাই উত্তর নেই। ব্যাস, এই পর্যন্ত। তারপর যত শুধোয় কানাই উত্তর নেই। নেই সে বিদঘুটে আওয়াজ। তারপর বটগাছটি মুড়লো, গল্প খতম। কানাই মাকে নিয়ে পিণ্ডদান করে গয়া থেকে ফিরলে উৎপাত বন্ধ হলো। কুদিকে নিয়ে তার মা বাবা থাকে গ্রামের পূব প্রান্তে। ওদের বাড়ির সামনে খোয়া ওঠা গ্রামের রাস্তা। বাড়ির পেছনে এক ধারে ঢেকিশাল, আরেক দিকে নিকোনো উঠোন। তারপর সীমানা বরাবর মাটি লেপা কঞ্চির পাঁচিল, পাঁচিলের ওধারে ছোট নালা, তারপরেই বিদুম জঙ্গল। ঘোড়ানিম, রেন্ট্রি, জরুল, বনকুল, অশ্বত্থ, বট, কুরুই ইত্যাদি ডালপালাগুলো পেল্লাই সব গাছের ভিড়। জঙ্গলটা মোহনপুরের জমিদার বাবুদের, যেমন বড় তেমনি ঘন। দিনে দুপুরেও নিচে সূর্যের আলো ঢোকে না। সাপ, খোপ, বুনো জন্তু জানোয়ারের আড্ডা। গ্রামের জাহাবাদ ছেড়ে ছোকরা পর্যন্ত উধারে যায় না। কুদির বয়স 10-11। গায়ের পাঠশালা বাড়ি থেকে দূর বলে কুদি বাড়িতেই মায়ের কাছে লেখাপড়া করে। কুদির মা এটা সেটা ব্যায়াম তো লেগেই আছে, তাই সংসারের কাজেও কুদি তার মাকে যতটা পারে সাহায্য করে। কুদির বাবা গঞ্জে মুদি মশলার দোকান। সাত সকালে ভাতে ভাত খেয়ে বেরোয়, ফিরতে সন্ধে উতরে যায়। সেদিন রবিবার। হঠাৎ দুপুরে কুদির ছোট মামা শ্রীনাথ ডুমুরতলা থেকে এসে হাজির। কি ব্যাপার? না, বেশ কয়েক বছর বাদে কুদির বড় মামা কলকাতা থেকে গায়ে এসেছে, বোনের সঙ্গে দেখা করতে চায়, তাই শ্রীনাথ এসেছে দিদিকে নিতে। ডুমুরতলা নৌকায় 2 ভাটির পথ, দিনে দিনে ফিরে আসা অসম্ভব। শ্রীনাথ গায়ের স্কুলে পড়ে, 2 দিন বাদেই ফাইনাল পরীক্ষা। ফলে তার পক্ষে দিদিকে চট করে এখানে পৌঁছে দেওয়া সম্ভব নয়। অগ্রাণ মাস, নতুন ধান উঠেছে, চাষিদের হাতে পয়সা এসেছে, ফলে জোর বিক্রি বাটা চলছে। এ সময় অন্তত আসছে রবিবারের আগে কুদির বাবার পক্ষেও ডুমুরতলা গিয়ে বউকে নিয়ে আসা সম্ভব নয়। এদিকে কুদি ছেলে মানুষ, সেই বা বাবাকে রান্না করে খাইয়ে সংসারের সব দিক সামলাবে কিভাবে? সব শুনে কুদি বলল, আমি ঠিক পারবো বাবা, মোটে তো 7টা দিন, ঠিক চালিয়ে নেব। বাবার মতো কুদির মাও দোনামোনা করছিল, ছেলে মানুষ বই তো নয়। ওদিকে দাদাকে দেখে না তাও কত বছর হয়ে গেল। শেষে কুদিরই হলো জিত। শ্রীনাথের সঙ্গে সেদিন বিকেলে কুদির মা ডুমুরতলা চলে গেল। কুদির উৎসাহ দেখে কে? ওঠে 7 সকালে, কাঠের উনুনে আঁচ দেয়, ভাত ডাল ছাড়াও গোটা 2-1 পদ রাঁধে। রান্না যে খুব ভালো হয় তা নয়, হয় ভাত বেশি গলে যায়, না হলে ডালে হলুদ বেশি, কিংবা তরকারিতে নুনে কাটা। তাতে কুদির বাবা একটুও নাচছুট করে না, বরং এইটুকু মেয়ে যে রেঁধে বেড়ে দুবেলা খাবার দিচ্ছে এতেই খুশি। বাবা গঞ্জে যেতে কুদির ঘর গোছায়, কাচাকুচি সারে, স্নান করে খেয়ে উঠে এঁটো ধুয়ে খানিকটা সময় বিছানায় গড়ায়। সাজ নামতে সেজবাতি জ্বালিয়ে বই নিয়ে বসে। এক সময় শোনা যায় দরজায় টকাটক শব্দ, সেই সঙ্গে বাবার গলা, কুদি, ও কুদি, দুয়ার খোল।
যাই বাবা বলে বই খাতা ফেলে ছুট লাগায়। রাতের খাওয়া দাওয়ার পরে খাটে শুয়ে বাবার মুখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এদিকে হয়েছে কি, পিছনের বিদুম জঙ্গলে একেবারে চালির ধার ঘেঁষে বিশাল ডালপালাগুলো রেন্ট্রির গাছটায় কদিন হলো ডেরা বেঁধেছে এক বিরাট কদাকার বন মানুষ। গা ভর্তি পুরুষ টোলম, মুখখানা যেন একটা প্রকাণ্ড কেলে ভাতের হাড়ি, দু চোখ আগুনের ভাটার মতো ধকধক করছে। বেটা আগে ছিল জঙ্গলের অনেকটা ভেতরে, শীতে ফল পাকুড় বড় একটা মেলে না। একদিন খিদের জ্বালায় ইয়া বড় একটা মৌচাক ভাঙতে গিয়ে প্রাণটা যায় আর কি। হাজার হাজার মৌমাছির হুল খেয়ে বেটা সরে আসে নালির দিকে। বন মানুষটার প্রথম থেকেই নজর ছিল কুদির বাড়ির দিকে। কুদির মা ডুমুরতলা চলে যেতেই তককে তককে আছে। মেয়েটা সারাদিন ঘরে একা থাকে, মস্ত সুযোগ। কিন্তু মানুষ ভয় পায় না। এমন কোনো জন্তু আছে? দিনের বেলায় তাই নালি ডিঙিয়ে কুদিরের বাড়িতে ঢুকতে সাহস হয় না। সন্ধ্যের সময়ও ওধারে রাস্তায় লোকজনের চলাচল। শেষের মৌকা মিলে যায় একদিন। সেদিন সকালে খাওয়া দাওয়া সেরে কুদির বাবা এসে উঠোনে দাঁড়িয়েছে। কুদি ঘটি থেকে জল ঢেলে দিচ্ছে। মুখ ধুতে ধুতে কুদির বাবা বললেন, আজ আমার বাড়ি ফিরতে রাত হবে, তুই আগে খেয়ে নিস। আমার খাবার রান্নাঘরে ঢেকে রাখিস, বুঝলি? কুদিসুদয়, রাত হবে কেন বাবা? আজ হাট খোলায় শ্যামল দাস গোস্বামী আসবেন। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বাবা জবাব দেয়, কীর্তনের আসর বসবে। গোস্বামীর গলা ভারী মধুর। ভাবছি কিছুক্ষণ ওর গান শুনে বাড়ি ফিরব। ঠিক আছে বাবা, ভালো করে সব দরজা জানলা লাগিয়ে রাখবি, আর আমি ছাড়া কেউ এসে ডাকলে দরজা খুলবি না, যা চোরের উৎপাত। রেন্ট্রি গাছের আড়াল থেকে ওদের সব কথাবার্তা শুনে নেয় বন মানুষটা। জিভটা টস টস করছে। আনন্দে লাফাতে গিয়েও নিজেকে অনেকটা কষ্টে সামলে নেয়। সন্ধে হতে তর্স হয় না। এক লাফে পাঁচিল ডিঙিয়ে বাড়ির পেছনের উঠোনে এসে পড়ে বন মানুষটা। ঝুপ করে একটা শব্দ হয়। কুদি তখন উনুন থেকে ভাতের হাঁড়ি নামিয়ে সকলের রান্না, ডাল, তরকারি গরম করতে ব্যস্ত। কে কে? চমকে উঠে দেড়খো থেকে কুপিটা তুলে নিয়ে কুদি উঠে দাঁড়ায়। বন মানুষটা তার সাড়া পেয়ে ঝট করে ডেকিশালের পেছনে সেদিয়ে যায়। শীতের সময় অল্প বিস্তর ছোটখাটো জন্তু জানোয়ারের উপদ্রব হয়, এ কথা কুদির অজানা নয়। ভাম, বাঘডাসা, গোসাপ ইত্যাদি হানা দেয় এঁটো কাটা খেতে। আগে হাঁস পুষত ওরা, এসবের জ্বালাতনে হাঁস পোষা ছেড়ে দিয়েছে। পাড়া গাঁয়ের মেয়ে, বাড়িতে একা বলে একটু ভয় ভয় করলেও কুদি বেশ সাহসী। এক গাছা লাঠি আর কুপিটা হাতে নিয়ে হ্যাট হ্যাট শব্দে সে পেছনের উঠোনে নামে। একটা বোটকা গন্ধ নাকে এলেও কিছু দেখতে পায় না, ভাবে গন্ধটা পেছনের জঙ্গল থেকে আসছে। খাওয়া দাওয়া সেরে বাবার জন্য রান্নাঘরে ভাত দেখে সব দরজা জানলা ভালো করে কুদি আটকে দেয়। অজ পাড়াগা, প্রায় শীতের রাত, চারিদিকে নিঝুম। মাঝে মাঝে পেছনের বাগানে শিয়ালের হুক্কা হুয়া রব উঠে রাতকে আরো নিশুতি করে তোলে। কুদি মশারি টাঙিয়ে শুয়ে পড়ে। সারাদিনের খাটাখাটনি, ঘুম আসতে সময় নেয়। বন মানুষটা ঢেকিশালের পেছন থেকে বেরিয়ে আসে। উঠোন পেরিয়ে গাছ দুয়ারের সামনে এসে দাঁড়ায়। না, কোথাও কোনো শব্দ নেই। কি যেন ভাবে জানোয়ারটা। তারপর গুটিসুটি সামনের দিকে এগিয়ে আসে। বড় রাস্তার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। না, কেউ কোথাও নেই। চার পায়ে হেঁটে দাওয়ায় ওঠে। তারপর দম বন্ধ করে দরজায় টোকা মারতে থাকে। ভেতরে কোনো সাড়া শব্দ নেই।
এবার যতটা সম্ভব মানুষের গলা করে বলতে থাকে, কুদে কুদে, দরজা খোল। লেপের তলায় কুদি একবার নড়ে ওঠে। ঘুমটা সবে গাঢ় হয়েছে। কুদি সাড়া দেয় না। বন মানুষ ফের বলে, কুদে কুদে, দরজাটা খোল মা। এবার কুদির ঘুম ভাঙে। সে শুধোয়, কে কে? আমি আমি তোর বাবা, দুয়ার খোল। বন মানুষ যথাসম্ভব পরিষ্কার গলায় বলে ওঠে। দাঁড়াও বাবা। কুদি উঠে বসে। আলো জ্বালাচ্ছি। আলো জ্বালাতে হবে না মা, আমি খেয়ে এসেছি, দুয়ার খোল। বন মানুষ ফের দরজা ধাক্কায়। অমাবস্যার ঘুরঘুটি রাত। রেড়ির তেল আকড়া চলছে। তুষের আগুনের মালচিটা রান্নাঘরে। ঘুম চোখ। ছোটাছুটি করে আলো জ্বালাও এক দাগড়ি ব্যাপার। খাট থেকে নেমে কুদি তাই এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। বন মানুষটা ভেতরে ঢুকে বলে, তুই শুয়ে পড়, আমি জামা পাল্টে আসছি। মনে মনে সে খুশি। যাক, আলো জ্বালা হয়নি, হলেই কেলেঙ্কারির এক শেষ হতো। কুদি টলতে টলতে খাটে গিয়ে ওঠে। সে দিয়ে যায় লেপের তলায়। একটু সময় নেয় বন মানুষটা। তারপর দরজায় খিল দিয়ে কুদির পাশে এসে শুয়ে পড়ে। মস্ত খাট, 3 জনের মতো লেপ। বন মানুষ আরো একটু সময় নেয়। কুদির ঘুমটা আসুক ভালোভাবে। তারপর কিন্তু ওধারে হঠাৎ কুদির ঘুমের চটকা কেটে যায়। যা বিদকুটে গন্ধ! কুদি পাশ ফেরে, বলে, বাবা, তোমার গায়ে তো বোটকা গন্ধ কেন? কিছু না, খোলা মাটিতে বসে গান শুনেছি, তাই গায়ে ধুলোবালি লেগে গেছে। সে কথায় কুদি আশ্বস্ত হয় না। আজ কেমন অন্যরকম মনে হচ্ছে। সে হাত বাড়িয়ে বাবাকে কাছে টানতে গিয়ে চমকে ওঠে। বলে, এ কি বাবা, তোমার গায়ে তো লোম কেন? বন মানুষটা কুদির কথায় রেগে যায়। মনে মনে ভাবে, মেয়েটা তো আচ্ছা পাজি। বলে, কোথায় লোম? ধুলোবালিতে গা চটচট করছে, তাই। কুদির ধন্দ যায় না। বন মানুষদের হাতে হাত পড়তেই আতকে ওঠে কুদি। ভয় ভয় গলায় বলে, তোমার এত বড় নখ কেন বাবা? ঘুমোতো। ধমকে ওঠে বন মানুষ। যত আজগুবি কথা। ঘুমো বললেই কি আর ঘুম আসে? কুদি আবার উল্টো দিকে পাশ ফেরে। সে এতক্ষণে বুঝতে পারে, নাকি গলায় বোটকা গন্ধ, গায়ে ইয়া বড় বড় লোম, বাঁশের চোচের মতো মস্ত নখ। এ নিশ্চয়ই বাবা নয়। বেজায় ভয় পেলেও মুখে কিচ্ছু বলে না, ঘাপটি মেরে শুয়ে থাকে। ওধারে বন মানুষ কুদিকে মনে মনে সাপ সাপান্ত করতে থাকে, নচ্ছার ছুঁচো, ঘুমিয়ে পড়ো, তারপর দেখাচ্ছি মজা। খানিক বাদে হঠাৎ কোকিয়ে ওঠে কুদি। ওহ, কি হলো? বন মানুষ শুধোয়। বড্ড পেটে ব্যথা করছে বাবা। কুদি বলে, ঘুমাবার চেষ্টা কর, মা ঘরে নেই, আজে বাসে যা খুশি খাবি আর রাত্রে জ্বালাতন। আমি আর পারছি না বাবা, আমি একবার। যা খুশি কর, ঠান্ডায় এতটা পর ঠেঙিয়ে এসছি, আমি উঠতে পারবো না। কুদি চটপট উঠে পড়ে। পেছনের দরজার হুলকো খোলে। বন মানুষ বলে, তাড়াতাড়ি আসবি কিন্তু, আর দরজাটা ভেজিয়ে দিস। কুদি কি আর দাঁড়ায়? উঠোনে নেমে খিড়কির দুয়ার খুলে সমুখ পানে দে ছুট। বড় রাস্তার ওপারে বাগদি পাড়া। দরজা ধাক্কিয়ে মানুষজনের ঘুম ভাঙায়, বলে সব বৃত্তান্ত।
এদিকে বিছানায় শুয়ে ছটফট করছে বন মানুষ, মনে মনে পিন্ডি চটকায় কুদির। একবার ঘরে ঢুকুক, আর সময় নেব না। ঘাড় মোটকে বাগদিপাড়া থেকে কোথা থেকে লোকজন লাঠি সোটা নিয়ে ছুটে আসে, ঘিরে ফেলে কুদির বাড়ি। মশালের আলো আর চিৎকার চেঁচামেচিতে উঠে বসে বন মানুষ। তারপর বেগতিক বুঝে বিপদে বুদ্ধি হারিয়ে যেমনটা হয়। সামনের দরজা খুলতেই পড়বি তো পর একেবারে লোকের সামনে। তারপর আর কি, উত্তম মধ্যম ধোলাই। একেবারে প্রাণেই মারা যেত বন মানুষটা, কিন্তু কুদির কথায় ব্যাটাকে আধমরা করে নালির ওধারে ফেলে আসা হয় এবং পরদিন থেকে ও তল্লাটে আর জানোয়ারটাকে দেখা গেল না। প্রথম গল্পটা ঠাকুরদার মুখে শুনেছি বহুবার ছেলেবেলায়, আর দ্বিতীয়টা ঠাকুমার মুখে। ওরা শুনেছিলেন ওদের মা বাবার কাছে। কাজেই গল্প দুটোর ঘটনাকাল আজ থেকে কম করে 100 বছর আগে তো হবেই, যখন পূর্ববঙ্গের গণ্ড গ্রামগুলোর চেহারা ছিল অন্যরকম। বন জঙ্গল, ভূত প্রেত, দত্তি দানবের আখড়া। গোবিন্দ পুশুলি বাঘের খাদ্য হবার পর ভূত ধরে ওভাবে উপদ্রব করছিল কিনা, কিংবা বন মানুষের পক্ষে মানুষের মতো গলায় কথা বলার বা মানুষ খাবার সত্যি ইচ্ছেটা হয় কিনা, বড় হয়েও দুটো গল্পের সত্যতা নিয়ে কখনো মাথা ঘামাতে ইচ্ছে হয়নি। তবে এখনো গোবিন্দ পুশুলি কিংবা কুদি বনমানবের কথা মনে পড়লে গা ছমছম করে বইকি। আজকে এই বিজ্ঞানের যুগে যখন তোমরা অনেক কিছু শিখছো জানছো, তখনও এই দুটো গল্পর কথা ভাবলে নিশ্চয়ই খানিকটা চমকে উঠবে, এ বিশ্বাস আমার আছে।